কি হবে, বাউন্ডারির বাইরে চলে যাবে, তাই তো? তো এটা তো আমরা করতে পারবো না, আর একজনের জায়গার মধ্যে আমরা ফুটিং করতে পারবো না। আর যে পরিমাণে এক্সেন্ট্রিসিটি এখানে দাঁড়াচ্ছে, যদি আমি এক্সেন্ট্রিক ফুটিং করতে চাই, তাহলে এই পরিমাণে এক্সেন্ট্রিসিটির জন্য আমার ফুটিং এর যে সাইজ হবে সেটা অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে হবে না। ওকে, তো তুমি কনসেন্ট্রিক ফুটিং ডিজাইন করে এক্সেন্ট্রিক হিসেবে চালাই দিতে পারবে না। প্রথম কথা হইলো এটা। ওকে, আমরা গতদিন যে ফুটিংটা ডিজাইন করছি ওইটা কলাম কি হবে, ফুটিং এর একজাক্টলি সেন্টারে হবে। যদি না হয় তাহলে গতদিন যে ফুটিং ডিজাইনটা করছি ওইটা কি, অ্যাকসেপ্টেবল না। ওকে, অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। সো ওইটা ডিজাইন করে তুমি কনস্ট্রাকশনে গিয়ে কলামটা সেন্টারে ফেলাইতে গেলে ফুটিং বাইরে চলে যাচ্ছে, এই সিনারিওতে তুমি চাইলেই ফুটিংটা কি করতে পারবা না, যে কোনো একদিকে সরাই দিতে পারবা না, তুমি যদি এটা এক্সেন্ট্রিক ফুটিং হিসেবে ডিজাইন না করো। আর এক্সট্রিম এক্সেন্ট্রিসিটি যখন আসবে তখন ওটা করা পসিবল না। নর্মালি 1/3 এর মধ্যে থাকলে, রিজনেবল লিমিটের মধ্যে বিয়ারিং ক্যাপাসিটি হইলে আমরা হয়তো এক্সেন্ট্রিক ফুটিং ডিজাইন করতে পারবো, কিন্তু এটা যদি এক্সট্রিমলি এক্সেন্ট্রিক হয়, যে এক পাশে জায়গায় নাই দেওয়ার মতো, তখন আমরা এটাকে আর এক্সেন্ট্রিক করতে পারবো না। এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। তার মানে তোমার যদি কলামটা বাউন্ডারি লাইনের খুব কাছাকাছি হয়, তাহলে সবচেয়ে বেস্ট চয়েস হইলো কি, রেক্ট্যাঙ্গুলার কম্বাইন ফুটিংটা করা। ওকে, এখন রেক্ট্যাঙ্গুলার কম্বাইন ফুটিং করতে যায় তুমি যদি দেখো, আমার আহ, যে সেন্টারটা আসতেছে এটা হইলো লোডের সেন্টার। ওকে, এটা এমন জায়গায় আসতেছে যে আমি করতে চাইলে আমাকে আর একটা ফুটিং এর উপরে চলে যাচ্ছে, এখানে আর একটা কলাম আছে, এই কলামের যে ফুটিং আছে ওটার উপরে চলে যাচ্ছে। ওকে, ওকে, সরি। সো আমার দুইটা কলাম আছে, সেকেন্ড কন্ডিশন। এখন এইখানে ফুটিং করতে গেলে দুইটা একটা আরেকটার ঘাড়ে চলে যাচ্ছে। ওকে, সো এই সিনারিওতে দুইটা অপশন আছে, তুমি চাইলে কম্বাইন ফুটিং করতে পারো অথবা রেক্টেঙ্গুলার ফুটিং দিয়ে দেখতে পারো যে এটা বসানো যায় কিনা। খুব বেশি রেক্টেঙ্গুলার করো না, ফুটিং এর কস্ট অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তো ফুটিং এর কস্ট বাড়বে কারণ ফুটিং এর রিজিডিটি বাড়াইতে হবে, যত লেন্থ বাড়বে তত বেশি রিজিড হইতে হবে, তত বেশি থিক হইতে হবে, না হলে ওয়ান ওয়ে শেয়ারে ফেল করবে। ওকে, সো ওয়ান ওয়ে শেয়ারে ফেল না করলেও ফ্লেক্সিবল ফুটিং রেক্টেঙ্গুলার দিলে তোমার লোড ট্রান্সফার মেকানিজমটা খুব বেশি ইফেক্টিভ হয় না। তো এখন এরকম দুইটা কলামে আমার সিঙ্গেল ফুটিং করলাম, এখন এমন যদি হয় যে দেখা গেল আমি যদি দুইটা সিঙ্গেল ফুটিং এখানে বসাইতে যাই, তাহলে কি হবে, যে একটা আর একটার ঘাড়ের উপরে চলে যাচ্ছে। ওকে, মানে সাফিসিয়েন্ট জায়গা নাই দুইটা কলামের মধ্যে কি যার ফলে কি হচ্ছে, আমার একটা আর একটার ঘাড়ে চলে যাচ্ছে। সো এই সিনারিওতে তোমাকে অবশ্যই কি করতে হবে, কম্বাইন ফুটিং করতে হবে। তাইলে দুইটা এসেনশিয়াল সিনারিও আছে যেখানে আমরা ওই সিনারিওতে অবশ্যই অবশ্যই কম্বাইন ফুটিং করতে হবে। কম্বাইন ফুটিং না করলে আমার ফাউন্ডেশন ডিজাইন কি হবে, ভুল হবে। ওকে, সো যেহেতু আমরা জানলাম কম্বাইন ফুটিং কোন সিনারিওতে করতে হবে, এই সিনারিও খুব বেশি কমন হইলো আরবান এরিয়াতে। রুরাল এরিয়াতে সাধারণত আমাদের জায়গার তুলনায় বিল্ডিং এর সাইজ অনেক ছোট হয়, কারণ আমাদের গ্রামে জায়গার ভ্যালু যেহেতু কম, সো এখানে আমাদের প্লট এরিয়াটা খুব বেশি লিমিটেড না। ওকে, যেহেতু আমার প্লট এরিয়াটা খুব বেশি লিমিটেড না, সো আমরা ইজিলি কি করতে পারি, ওইখানে চারপাশে হিউজ একটা জায়গা রাখতে পারি ফাউন্ডেশনের জন্য। কিন্তু ইন সিটি আমরা সাধারণত 3 ফিটের বেশি রাখি না। এখন সয়েল যদি খারাপ হয় তাহলে আমার ফুটিং এর সাইজ 12 ফিট, 14 ফিট বাই 14 ফিট হইতে পারে। ওকে, যদি আমি ফুটিং করতে চাই, সো 12-14 ফিট ফুটিং হইলে সাধারণত আমার কি লাগবে, 6 থেকে 7 ফিট জায়গা থাকতে হবে বাউন্ডারিতে। যেহেতু অত বেশি জায়গা আমার বাউন্ডারিতে সাধারণত থাকে না,
ইউজুয়ালি বাউন্ডারিতে আমরা চেষ্টা করি ক্যান্টিলিভার অ্যাড করার, বা আর্কিটেক্ট চেষ্টা করে ক্যান্টিলিভার অ্যাড করার। ক্যান্টিলিভার অ্যাড করে যদি কলাম মুভ করা পসিবল হয় তাহলে বেটার সিনারিও। আর যদি এমন হয় সবসময় এটা পসিবল না, দুই একটা কলাম আমার বাউন্ডারিতে পড়বেই, সো বাউন্ডারিতে যদি পড়ে তাহলে ফার্স্ট চয়েস হলো রেক্টেঙ্গুলার কম্বাইন্ড ফুটিং। এখন রেক্টেঙ্গুলার কম্বাইন্ড ফুটিং এর ডাইমেনশন কিভাবে আমরা সিলেক্ট করব? আমার দুইটা ডাইমেনশন আছে, বি আর এল, তাই তো, এদিক বরাবর এল। তাহলে এখানে বিটা আমার পরে বের করতে হবে, প্রথমে এলটা বের করতে হবে। এলটা কি হবে? আমার যে রেজাল্টেন্ট ফোর্স আছে, ওকে, আমার মাল্টিপল ফোর্স থাকলে ওটার কি আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারি। ওকে, দুইটা ফোর্স একই জায়গায় একটা এলিমেন্টের উপরে কাজ করতেছে, তার মানে কি এটা টোটাল ফোর্স কোন একটা সার্টেন পয়েন্টে কাজ করতেছে, এটা রেজাল্টেন্ট ফোর্স, এবং এর লোকেশন তোমরা বের করা শিখছো। এটা যদি কোপ্ল্যানার হয় আর যদি কনসেন্ট্রিক হয় তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করে সবগুলা লোড, তাহলে ওইটার ক্ষেত্রে রেজাল্টেন্ট বের করা। আর প্যারালাল যদি হয় তাহলে ওইটার ক্ষেত্রে রেজাল্টেন্ট বের করার সিস্টেম আছে। সো এইখানে খুব সিম্পল সিস্টেম, যে এখানে আমার পাশাপাশি দুইটা লোড আছে এরকম, তাহলে টোটাল লোড কত? দুইটা যোগ করলেই হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা একই দিকে কাজ করতেছে। এখন সেন্টারটা কোথায় হবে? আমি যে কোনো একটা পয়েন্টে আহ ধরলাম এই থার্ড ফোর্সটা হইলো আমার রেজাল্টেন্ট ফোর্স, এটা দুইটার যোগফল। সো কলাম 1 আর কলাম 2 এর লোডটা যোগ করলে আমরা এটা পাবো। সো যে কোনো একটা পয়েন্ট এখন মোমেন্ট নিলে এটা তো জিরো হবে, এটা ইনটু ডিস্টেন্স আমার আননোন, তাই না? এটার ডিস্টেন্স আমরা জানি না, কিন্তু এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স আমরা জানি, তাই তো, নন। সো এক্স ইন্টু C1 প্লাস C2, আর হইলো এটা হইলো C2 যদি বলি, তাহলে C2 ইন্টু কি হবে? এই ডিস্টেন্সটা আমার নন। সো তিনটা জিনিস এর মধ্যে একটা আননোন, সো আমরা খুব সহজেই ডিস্টেন্সটা বের করতে পারবো। এখন ডিস্টেন্সটা তুমি যে কোনো পাশ থেকে বের করতে পারো, ম্যান্ডেটরি না তোমার বাম দিক থেকে অথবা ডান দিক থেকে বের করতে হবে। সো যে কোনো জায়গা থেকে তুমি মুভমেন্ট নিলে ওই পজিশন থেকে তুমি সেন্টারের ডিস্টেন্সটা পাবা। সো সেন্টারের ডিস্টেন্সকে এখানে যেটা বলা হচ্ছে সেটা হইলো এন। ওকে, যে কোনো একটা কলাম থেকে আমার লোডের রেজাল্টেন্ট লোডের যে পজিশনটা আছে এটাকে বলতেছি আমরা সেন্টার। সো এই সেন্টারের ডিস্টেন্স এন হইলে, আর এটা এই কলামের সেন্টার থেকে আমার ফুটিংটা এইদিকে কতটুকু বাড়াবো এটা ডিপেন্ড করে, এই কলামের যদি বেশি লোড থাকে তাহলে এইদিকে একটু বেশি বাড়াবা, আর যদি দেখো এই কলামের লোড এই কলামের চেয়ে অনেক কম তাহলে আমার এদিকে বাড়ানোটা লস প্রজেক্ট। ওকে, সো প্রথমে দেখবা এই সেন্টারটা কোথায় আসতেছে। সেন্টারটা যদি বেশি শিফট করে ডান দিকে তাহলে তুমি এই দিকে না বাড়ানোই ভালো, ঠিক আছে? কলামের ফুটিং এর লেন্থ বাড়বে, উইডথটা কমে যাবে। ওকে, সো প্র্যাকটিক্যালি তোমার এরিয়াটা সেম থাকবে, যতটুকু এরিয়া লাগার কথা অতটুকুই লাগবে। তোমার যদি লেন্থ বাড়াও তাহলে উইডথ কমবে, আর লেন্থ কমাইলে উইডথ বাড়বে, ঠিক আছে? লেন্থ যত বেশি হবে রেনফোর্সমেন্ট তত বেশি লাগবে, ঠিক আছে? ওকে, মুভমেন্ট তত বেশি আসবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো প্রথম ক্রাইটেরিয়া, এটার ক্ষেত্রে আমার তিনটা আননোন, C1 C2, এদিকে B2 আর B1, এখানে ডাইমেনশন দুইটা। সো এখানে B2/B1 আমরা সিমিলার ট্রায়াঙ্গেল মেথড থেকে এখানে এই দুইটার রিলেশনশিপ বের করতে পারি। B1 + B2 একটা ফর্মুলা আছে, C1 = এটা, C2 = এটা। সো এইগুলা যদি আমি বসাই দেই, বসাই দিলে দেখবো অটোমেটিক্যালি আমার কি হচ্ছে, মানগুলা বের হয়ে যাচ্ছে। ওকে, সো এই মানগুলা বের করতে পারি। আরেকটা যদি হয় যে আমার এই এই কলামের চেয়ে এই কলামের লোড বেশি, কিন্তু এই কলামের সাথেই কি আমার বাউন্ডারি। ওকে, ঠিক আছে, এরকম সিনারিওতে যদি পড়ো যে বাউন্ডারির কাছে যে কলামটা আছে ওই কলামের লোড বেশি, তাহলে এটা আমার গুড চয়েস। ওকে, আর ট্রাপিজয়েডালটা দুইটা সিনারিও হইতে পারে, এই কলামের লোড বেশি এই কলামের চেয়ে, এটা একটা সিনারিও হইতে পারে। আর একটা সিনারিও হইতে পারে যে দেখা যাচ্ছে আমার এই কলামের ক্ষেত্রে এটা যদি আমি রেক্টেঙ্গুলার করি লেন্থ বেশি আসবে, সো লেন্থ বেশি আসলে আর একটা ফুটিং এর উপর দিয়ে চলে যাচ্ছে। ওকে, তো ওই ক্ষেত্রে আমি এইখানে ট্রাপিজয়েডাল করতে পারি, ট্রাপিজয়েডাল করলে আমার এটার লেন্থটা কমে যাবে, ঠিক আছে? সো
এই চয়েসটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার বিভিন্ন কন্ডিশনের উপরে। সো এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা করলে একই মেথড, একই নিয়ম, সো নিয়মের মধ্যে কোনো ভেরিয়েশন আসবে না। ওভারঅল ক্যালকুলেশনের ইনিশিয়াল শেপটা বের করার জন্য এখানে ফর্মুলেশন গুলা দেয়া আছে, তুমি চাইলে তিনটার যে কোনো একটা চুজ করতে পারো। সো এই গেল হলো আমার প্রাইমারি চয়েস। ওকে, তো প্রাইমারি চয়েসের পরে আরেকটা চয়েস আছে যেটা নাকি আমরা বলি স্ট্রেপ ফুটিং, না? ফুটিংটা কিরকম হবে, একটা বিম দ্বারা কানেক্ট হবে, ঠিক আছে? বিমটা ব্যবহার করবো এক্সেন্ট্রিসিটি লোড ট্রান্সফারের জন্য এটা। ওকে, এখানে স্ট্রেপ ফুটিং এর ডেসক্রিপশন আছে। সো এই স্ট্রেপ ফুটিংটা সিমিলার টাইপ, কিন্তু এখানে যেটা হয় সেটা হইলো আমার পুরাটা দিলে আমার বির মানটা অনেক কম লাগে। এই সো বির মানটা অনেক কম লাগে, তো ওই সিনারিওতে আমরা যেটা করতে পারি, এটাতে একটা সিঙ্গেল ফুটিং দিতে পারি, এটাতে একটা সিঙ্গেল ফুটিং দিতে পারি, দুইটাকে একটা রিজিড বিম দিয়ে কানেক্ট করলে আমার এই অ্যাক্সেন্ট্রিসিটিটা আর কাজ করবে না। সো লোড ডিস্ট্রিবিউশনটা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে, ট্রাপিজয়েডাল বা ট্রায়াঙ্গুলার না হয়ে। সো এইটা হলো আলাদা কনসেপ্ট। সো এই এই কলামটা বিমের উপরে লোড দিচ্ছে, বিমটা আমার ফুটিং এর উপরে লোড দিচ্ছে, ঠিক আছে? সো এই হইলো আমার 2nd কম্বাইন্ড ফুটিং সিস্টেম। ওকে, সো যে কোনো একটা দিলেও তোমার সাফিসিয়েন্ট। ওকে, চারটার মধ্যে যে কোনো একটা চুজ করলেই তোমার জন্য হবে। এখন স্পেসিফিক কন্ডিশনে স্পেসিফিক সিস্টেম ব্যবহার করা পসিবল। সো এই কন্ডিশন গুলা তোমার চিন্তা করতে হবে কোনটা বেস্ট সুইটেড তোমার বিল্ডিং এর জন্য। ওকে, তাহলে প্রথমে এই শেপ গুলা বের করতে হবে। শেপ গুলা করার পরের স্টেজটা সেম। ওকে, পরের পরের স্টেপটা কি, পরে যত দূর পর্যন্ত করব পুরাটাই কি সেম। সো প্রথমে শেপ বের করব, যেহেতু আমরা রেক্টেঙ্গুলার কম্বাইন ফুটিং নিচ্ছি এবং এটা বইয়ের একটা এক্সাম্পল, সো বই থেকেও দেখে নিতে পারো। সো এখানে দুইটা কলাম থাকবে, কলাম 1 কলাম 2। কলাম 1 এর ডেড লোড কত, লাইভ লোড কত দেয়া আছে, কলাম 2 এর সাইজ দেয়া আছে, কলাম 1 এর সাইজ দেয়া আছে, ডেড লোড লাইভ লোড দেয়া আছে। ওকে, এই ছবিটা দেয়া থাকে না সাধারণত, এখানে ডেসক্রিপশনটা দেয়া থাকে মেইনলি। সো ছবি থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা মেজর কনসার্ন না। সো তোমার ডেসক্রিপশন থেকে বুঝে নিতে হবে। আলটিমেটলি তুমি প্র্যাকটিক্যালি যখন যাবা এগুলা কোনো কিছুই থাকবে না, তোমার নিজে থেকে ইনফরমেশন গুলা বের করতে হবে। তাহলে কি কি ইনফরমেশন তোমার লাগবে এটা ডিজাইন করতে গেলে, মেনলি এই কয়টা ইনফরমেশন তোমার ডেফিনেটলি লাগবে। আর কোন ইনফরমেশন লাগবে, তোমার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটির ইনফরমেশনটা লাগবে। যেহেতু এটার ঘাড়ের উপরে আরেকটা বিল্ডিং থাকতে পারে, এই পাশে যদি আরেকটা বিল্ডিং থাকে, ডেফিনেটলি এখানে কি হবে, সারচার্জ লোড আসবে। ওকে, এই বিল্ডিং এর যে ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশন থেকে লোড তোমার ঘরে চাপবে, বা এই বিল্ডিং এর কিছুটা লোড এইখানে চাপবে। এখানে রাস্তা থাকতে পারে যেখানে এলিভেশন অনেক হায়ার, সো তার একটা কি আছে, ওভারবার্ডেন প্রেসার আছে, ওইটাও সারচার্জ হিসেবে কাজ করে, ঠিক আছে? সো সারচার্জ লোড যেটা থাকবে ওইটা আমাদের কনসিডার করতে হয় বাউন্ডারি কলাম গুলার ক্ষেত্রে, বাউন্ডারি ফাউন্ডেশন গুলার ক্ষেত্রে। সো সারচার্জ লোড এখানে দেয়া আছে 100 PSF। ওকে, সো সারচার্জ লোডটাকে ওভারবার্ডেন প্রেসার হিসাবে কনসিডার করব আমরা। আগে শুধুমাত্র সেলফ ওয়েটটা বিয়োগ দিয়েছিলাম, আমরা ফিলের সেলফ ওয়েট আর হলো ফাউন্ডেশনের সেলফ ওয়েটটা বিয়োগ দিয়েছিলাম। এখন এই সারচার্জটাও কি করতে হবে, বিয়োগ দিয়ে নেট বিয়ারিং ক্যাপাসিটিটা বের করতে হবে। ওকে, সো ইন প্র্যাকটিস আমরা জানি না সারচার্জ থাকবে না থাকবে না, এটা ডিপেন্ড করে যে আমার বিল্ডিংটা কোন পজিশনে আছে এবং বিল্ডিং থেকে পাশের বিল্ডিং বা পাশের স্ট্রাকচার বা পাশের যে আহ, রাস্তা বা এই টাইপের কিছু আছে, ওটার ডিস্টেন্সটা কতটুকু। এটা সাধারণত লোড ট্রান্সফার হয়, সয়েলের লোড ট্রান্সফার হয় এরকম মেকানিজমে। এটা কি হয়, যত ডেপথে যাবে আস্তে আস্তে চারদিকে ছড়াই যাবে। ওকে, যেহেতু গ্রেন টু গ্রেনের রিলেশনশিপ, সো ন্যাচারাল যে স্লোপ আছে ওই স্লোপ অনুযায়ী এটা কি করবে, ছড়াই যাবে, ঠিক আছে? তো এইরকম একটা কলাম যদি বালি দিয়ে তৈরি করো এবং এটা ধরো একটা টিউবের মধ্যে তুমি বালি ভরছো, টিউবটা যদি সরায় নাও তাহলে কি হবে, বালিগুলা এরকম একটা শেপে অটোমেটিক্যালি কি হবে, ফ্লো করে একটা স্টেবল কন্ডিশনে আসবে।
যেহেতু এটা কলাম হিসেবে থাকবে না, সো এই যে যে স্লোপটা তৈরি করবে এই স্লোপটাকেই বলা হয় ন্যাচারাল স্লোপ। সো এটা হলো ন্যাচারাল স্টেবল স্লোপ। এখন এই ন্যাচারাল স্টেবল স্লোপ, এই স্লোপে যদি লোড দাও এটা ডিস্ট্রিবিউটেড হবে চারপাশে, সো এটা ছড়াইতে যাবে আরো। সো লোডটা ওইভাবেই ছড়াবে, ঠিক আছে, একটা গ্রেইন থেকে আরেকটা গ্রেইন, আরেকটা গ্রেইন থেকে আরেকটা গ্রেইন, ওকে। সো এর জন্য লোডটা কি হবে, একটা কোন শেপ করে ছড়ায়, সাধারণত এটা ধরা হয় 45 ডিগ্রি, 30 থেকে 45 ডিগ্রি ন্যাচারাল অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল অফ রেসপন্স অথবা ফ্রিকশনাল অ্যাঙ্গেল হিসেবে আমরা জানি। সো 45 পর্যন্ত হইতে পারে, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। ক্যালকুলেশনের জন্য আমরা সাধারণত এটা যখন নেই, এটা সেটেলমেন্ট ক্যালকুলেশনের জন্য এটা সাধারণত 45 ডিগ্রি হিসেবে ধরে নেওয়া হয়। ফেইলুয়ার প্লেন গুলো আমরা ধরে নেই এটা এরকম হয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এসে এটা হিপ হবে, শেয়ারটা ডিস্ট্রিবিউটেড হবে ওইভাবে। সো এই ইনফরমেশন গুলো আমার কালেক্ট করতে হবে, সোজা কথা, যদি আমি কম্বাইন ফুটিং ডিজাইন করতে চাই। আর এই দুইটা বাজারের অ্যাভেলেবেল কনক্রিট, অ্যাভেলেবেল রেনফোর্সমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো এই কন্ডিশন গুলা যদি আমার থাকে, এই ইনফরমেশন গুলা যদি থাকে, তাহলে আমি কি করতে পারবো, তার ফাউন্ডেশন যদি কম্বাইন ফুটিংও হয় তাহলে এটা অবশ্যই আমরা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। সো এটা প্রাইমারিতে কি করতে হবে, প্রাইমারি আমার এই দুইটা লোডের সেন্টার বের করতে হবে। সো এখানটা যদি আমি ড্র করে দেখাই, সো এখানে ড্র করার খুব বেশি দরকার নাই, এখানে একটু আগেই ফর্মুলা দেখানো আছে যে এখানে কি করতে হবে, খুব সিম্পল ফর্মুলাটা ব্যবহার করতে হবে এই পার্টিকুলার চয়েসের ক্ষেত্রে। এখানে এল ইজ ইকুয়ালস টু 2 × m+n, এম হইলো এই ফাউন্ডেশনটা আমি এই এক্সটেরিয়র সাইডে কতটুকু বাড়াবো এটার উপরে ডিপেন্ড করতেছে। আমি একেবারে কলামের ফেসেও যদি করি তাহলেও আমার একটা হাফ অফ দা কলামের লেন্থটা এম হবে, আর এনটা হইলো সেন্টার। সো এন এর বের করার ফর্মুলাটা আমরা একটু পরেই দেখবো। বি ইজ ইকুয়ালস টু আর বাই কিউ ই বাই এল, ওকে। এটা হইলো আমার যে বিয়ারিং প্রেসার আছে, আর যে এল আমার লেন্থ অফ দা ফুটিং। সো এল আর বি বের করতে পারবো। এখন প্রথমে এল বের করার জন্য এমটা বের করতে হবে, ওকে, এনটা বের করতে হবে। সো এন বের করা খুবই সিম্পল, এখানে বলছি একটু আগে মোমেন্ট নিলেই হবে। সো আমি যদি এটাকে লিখি তাহলে এখানে ডেড লোড দেয়া আছে, লাইভ লোড দেয়া আছে, এখানে এটা কাজ করতেছে, এই পয়েন্টটা হলো সেন্টার অফ দা কলাম, ওকে। তাহলে এটা এই কলামের সেন্টার এবং ডেড লোড লাইভ লোড দেয়া আছে। সো এখানে আমি যদি দুইটাকে যোগ করি টোটাল লোড পাবো হইলো 750, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হইলো 750, ওকে। সো এই পয়েন্টটা যদি মুভমেন্ট নেই, এই ডিস্টেন্সটাকে যদি এক্স ধরি, যেটা বইতে এন দেখলাম একটু আগে, সেম জিনিস, এক্স ধরি, আর এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্সটা আমার জানা আছে। সো এই ডিস্টেন্সটা হলো 18 ফিট দেয়া আছে এই পার্টিকুলার প্রবলেমে। সো এখন এখানে মোমেন্ট নিলে কি হবে, আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে এক্স ইজ ইকুয়ালস টু করতে পারবো এইটা, এই কলামের 250 200 ইন্টু হইলে ডিস্টেন্স 18 ফিট ডিভাইডেড বাই টোটাল ফোর্স 750 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা এটা পাবো হইলো 10.8 ফিট, ওকে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, এনিওন? না স্যার। ওকে। তো স্যার মোমেন্টটা কি ওই পয়েন্ট থেকে 9 ইঞ্চি দূরে নিছে নাকি একদম ওই মিস ইয়েতে কলামের মিশানো? সেন্টারে নেওয়া হয়েছে, কলামের সেন্টার, কলামের সেন্টারটা আমার কি, এদিকে 18 ইঞ্চি কলাম আছে তাই না। সো কলামের সেন্টারটা হলো 9 ইঞ্চি সেন্টারে, আর বাউন্ডারি লাইনে এক্স্যাক্টলি কলামটা কি করছে, বাউন্ডারি লাইনের উপরে করছে, আর্কিটেক্ট চার আনার জায়গাও ছাড়ে নাই, ঠিক আছে, ওকে। সো যেই করুক এই কলামটাতে কোনো জায়গা ছাড়া নাই, যেহেতু জায়গা ছাড়া নাই, সো আমার এই বাউন্ডারি লাইন থেকে এটা সেন্টার হলো 9 ইঞ্চি দূরে, তাই না। জি স্যার। ওকে, হাফ অফ দা কলামের ডিস্টেন্স, এটা কলামের সেন্টার টু সেন্টার 18 ফিট দিয়ে আছে। সো এই 9 ইঞ্চি হইলো ওইখান থেকে আসতেছে। সো এটা যদি বেশি বা কম হয়, এটা যা হয়, তুমি যদি বাউন্ডারিটা এখানে 2 ফিট ছাড়তা তাহলে ওই 2 ফিট আমরা নিতে পারতাম, কিন্তু সবসময় নেয়াটা খুব বেশি
স্মার্ট না, ওকে? এইদিকে বাড়াইলে এদিকে বাড়বে, কারণ 2 দিয়ে আমরা গুণ করতেছি, এই অংশকে কি করতেছি, 2 দিয়ে গুণ করতেছি। এদিকে যদি আমি যত বেশি নিব, এইদিকে ঠিক অতখানি বাড়বে, এক্স্যাক্টলি ডাবল হবে, ঠিক আছে? সো আমি এইদিকে 9 ইঞ্চির জায়গায় যদি আমার এখানে 2 ফিট জায়গা আছে, আমি 2 ফিট নিয়ে নিতাম, তাহলে 2 ফিট এই পাশেও বাড়তো, এই পাশেও বাড়তো, তার টোটাল লেন্থটা আমার 4 ফিট বাড়তো, ওকে? সো এটা ডিপেন্ড করতেছে তোমার, এটা যত দূরে হবে, ঠিক আছে, মানে সেন্টারের যত কাছে হবে, তো তুমি এদিকে বাড়াইলে খুব বেশি কথাই নাই, কিন্তু এটা যত দূরে হবে বাড়াবা, ফুটিং এর লেন্থ বাড়বে, ওকে? সো এটা অরিসাম, সো এটা মাথায় রাখতে হবে। সো তোমার বাড়ানোর দরকার আছে কিনা কলামের বাইরে, এটা আগে চিন্তা করবা। আমার তো 3 ইঞ্চি বাড়াইতেই হবে কলামের বাইরে, না হইলে আমরা কি পাবো না, কাভার পাবো না, তাই তো? সো ডেফিনেটলি আমাকে 3 ইঞ্চি বাড়াইতে হবে। সো ওই 3 ইঞ্চি আমরা ক্যালকুলেশনে না ধরলেও চলবে, ঠিক আছে? ওকে। আর কলামের ফুটপ্রিন্ট এখানে 3 ইঞ্চি কাভার সহ ধরবা, ঠিক আছে? সো এটা মেজর কোনো কনসার্ন না। তো এখানে এক্স এর মান যদি আমরা 10.8 ফিট পাই, আর এইখানে আমার বাউন্ডারি লাইন থেকে মানে আমার ফুটিংটাকে আমি ঠিক বাউন্ডারি লাইন বরাবর করব, সো 9 ইঞ্চি এখানে আছে, সো 9 ইঞ্চি আর হইলো 10.8 ফিট যদি আমি যোগ করি, তাহলে কি হবে, 9 ইঞ্চিকে আমার অবশ্যই ফিটে কনভার্ট করতে হবে, সো 0.75 ফিট, তাহলে 10.8 প্লাস 0.75 ফিট আসতেছে 11.55 অথবা 11.6। যদি এটা হয় তাহলে লেন্থ কি হবে, এটা ঠিক ডাবল, ওকে? এটার এক্স্যাক্টলি ডাবল হবে লেন্থ। সো এটা 23.1 আসতেছে, 23.1 প্র্যাকটিক্যাল কোনো ডাইমেনশন না, আইদার এটা 23 ফিট 3 ইঞ্চি 6 ইঞ্চি এইভাবে নিলেও তাও একটা রিজনেবল। সো অন সাইটে জিন্দেগিতেও কেউ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি প্রিসিশনে কাজ করে না, ঠিক আছে? 3 ইঞ্চি প্রিসিশন দেওয়াটাও হাস্যকর। সো আলটিমেটলি এখানে আমরা লেন্থটা খুব বেশি বাড়াবো না, লেন্থটা বাড়াবো না কেন, কারণ এটা যত বাড়াবা তোমার কি হবে, অ্যাকসেন্ট্রিসিটি ডেভেলপ করবে, ঠিক আছে? তো এমন ভাবে বাড়াইতে হবে যাতে করে যখন অটোক্যাডে তুমি যতটুকু বাড়াচ্ছ অতটুকু ডান পাশে বাম পাশে দুই দিকেই অফসেট করতে হবে, অর্ধেক অর্ধেক অফসেট করতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। সো আমি 1.5 নিলে আমার কতটুকু, 0.4 ইঞ্চি 4 ফিট বাড়লো, 0.4 ফিট বাড়লে আমার 0.2 ফিট বামে এবং 0.2 ফিট ডানে সমানভাবে বাড়াই দিতে হবে, ঠিক আছে? এর জন্য আমরা খুব বেশি বড় রাউন্ড আপ করব না, এখানে যেটা করা হয়েছে বা নিলসনের বইয়ে যেটা করা হয়েছে সেটা হলে এটাকে 0.25 রাউন্ডিং করছে, তার মানে 3 ইঞ্চি রাউন্ডিং করছে, ওকে? নেট বিয়ারিং ক্যাপাসিটি কি হবে, অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি, এই অংশটা তো আমরা আগেও জানি, এখন এখানে যোগ হবে কি, সারচার্জ লোড, ওকে? ওয়েট অফ দ্য ফিল্ড, গ্রানুলার সয়েল, ওয়েট অফ দ্য ফুটিং এবং সারচার্জ লোড, এই তিনটা জিনিস বিয়োগ দিতে হবে। সো এখানে গামা ইন্টু ডিএফ প্লাস হইলো গামা এভারেজ ব্যবহার করতেছি আমরা আগের মতোই, প্লাস এস সারচার্জ লোডটাও বিয়োগ হবে। সো এখানে সবগুলা মান আমরা জানি, ডেপথ অফ দ্য ফুটিং 6 ফিট দেয়া আছে, 100 PSF দেয়া আছে, এটা কি পে করতেছি আমরা, সো এটা কেএসএফ এ নিতে হবে। নেট বিয়ারিং ক্যাপাসিটি 6 দেয়া আছে, এখানে 6 যদি ধরি আর এইগুলা বিয়োগ করে দেই তাহলে 5.15 আসতেছে। এরিয়া অফ দা ফুটিং আমরা টোটাল টোটাল লোড 4টা কলামে কোনো ফ্যাক্টর হবে না, এটা বলছি কিসের জন্য গতদিন। সো এটাকে আমরা নেট বিয়ারিং ক্যাপাসিটি বাদ দিলে আমার 146 আসতেছে। সো এরিয়াকে আমি লেন্থ দিয়ে ভাগ করলে উইডথ পাবো, সো উইডথটা আসতেছে 6.28। সো উইডথটা আমরা দুই দিকে একটু বেশি ধরলেও সমস্যা নাই, সো এটা রাউন্ডিং আমরা 0.5 এ করতেছি। সো 6.5 23.5, সো বিশাল একটা ফুটিং, হিউজ। সো হিউজ একটা ফুটিং হওয়ার কারণে এটার কি হবে, থিকনেস অনেক বড় আসবে। সো ইনিশিয়াল গেজ যখন করবা তখন এটা, গতদিন মাত্র 9 বাই 9 ফুটিং ছিল, তখনও আমার থিকনেস আসছে কত, 19 ইঞ্চি। সো এখানে তার চেয়ে অনেক বড়, 90 স্কোয়ার ফিটের জন্য যদি 19 ইঞ্চি আসে, এটার জন্য তার চেয়ে অনেক বেশি আসবে, তার ডাবলের কাছাকাছি আসতে পারে, ঠিক আছে? তো এখন এইখানে মেজর প্রবলেমটা হলো বিম শেয়ারটা আর হলো বেন্ডিংটা, ওকে? আমার এই দুইটা কি, যেহেতু দুইটা কলাম আছে, সো বিল্ডিং আর বিম শেয়ারটা আমার
অ্যানালাইটিক্যাল প্রসিডিওরে বের করতে হবে। সো এখানে যেটা করব, প্রথমে সয়েল রিয়াকশনটা বের করব, যেহেতু আমার টোটাল লোডটা সেন্টারে কাজ করতেছে। সো লোড ডিস্ট্রিবিউশনটা আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডিস্ট্রিবিউশন ধরতে পারবো, আমার এক্সেন্ট্রিসিটি ধরার কোনো দরকার নাই। ওকে, তো এখানে ফ্যাক্টর লোড করতে হবে 1.2 ইন্টু দুইটা কলামের ডেড লোড, 1.6 ইন্টু দুইটা কলামের লাইভ লোড। সো এইটা করলে আমরা 1032 পাচ্ছি। সো সয়েল রিয়াকশনটা কি হবে, আমার প্রোভাইডেড ফুটিং এরিয়া 6.5, 23.25। সো এটা করলে 6.83 পার স্কোয়ার ফিটে আসতেছে। ওকে, তাহলে সয়েল রিয়াকশনটা আমরা প্রতি স্কোয়ার ফিটে হইলো 6.83 পাচ্ছি। এখন কথা হইলো, আমি যখন সলিউশনটা করব টোটাল মোমেন্ট অথবা পার ফিটে মোমেন্ট বের করতে পারি, এটা তোমাদের পার্সোনাল চয়েস, ঠিক আছে। এটা তুমি যদি পার ফিটেরটা বসাও, উইথ বরাবর লেন্থ বরাবর দুই দিকেই স্কোয়ার ফিটের জন্য বসাও, তাহলে তোমার সব ক্যালকুলেশন ফলোইং ক্যালকুলেশন তোমার স্কোয়ার ফিটে করতে হবে। এর চেয়ে সহজ হলে এটা টোটাল ফাউন্ডেশনটাকে একটা সিঙ্গেল বিম ধরবো। ওকে, ফাউন্ডেশন যে লেন্থ যাই থাক না কেন, আমি এটাকে একটা বিম ধরবো, বিমের উপরে আমরা কিপ পার ফিটে লোড বসাবো। ওকে, তাহলে বিমের মতো আমরা এটা অ্যানালাইসিস করতে পারবো, এটা হলো আমাদের সুবিধা। ওকে, সো কিপ পার ফিট হইলে আমার উইথ দিয়ে গুণ করে দিতে হবে, কারণ এখানে উইথ আছে কত, 6.5। সো এটা পার ফিটে করতে চাইলে আমার যে 6.83 আছে, এটাকে কি করতে হবে, 6.5 দিয়ে মাল্টিপ্লাই করে পার ফিটের লোডটা পাইতে হবে। সো 44.4 কিপ পার ফিটে হবে, সয়েল রিয়াকশনটা তখন কিপ পার ফিটে হবে, পার স্কোয়ার ফিটে না হয়ে, যেহেতু উইথ দিয়ে আমরা গুণ করে দিছি। ওকে, ঠিক আছে। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা পাইলাম। এখন কথা হলো কলামের লোড। অনেক জায়গায় দেখবা কলামের লোড একটা পয়েন্ট লোড হিসাবে ধরছে, আবার এইখানে পয়েন্ট লোড ধরলে কি অসুবিধা, সেটা হইলো আমার এই যে যে শেয়ারটা আছে, শেয়ারটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে, ঠিক আছে, লাফ দিয়ে বাড়বে, এইখানে এসে বাড়বে আবার কমবে। সো এটা কি হবে না, ইউনিফর্ম হবে না, ঠিক আছে। ইউনিফর্ম না হইলে আসলে ইন প্র্যাকটিস কলামের একটা পয়েন্ট না, কলাম কি একটা পয়েন্ট না। যদিও এই যে অ্যাজাম্পশনটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই অ্যাজাম্পশনটা ডিপেন্ড করতেছে ফুটিং এর রিজিডিটির উপরে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তোমার ডিপেন্ড করতেছে কার উপরে, ফুটিং এর থিকনেস এর উপরে। এটা থিকনেস সাফিসিয়েন্টলি লার্জ এনাফ না হইলে এটা কি হবে না, রিজিড হবে না। ফ্লেক্সিবল হইলে কখনোই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তুমি পাবা না ফুটিং এ। ওকে, সো এখানে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এবং হায়ার ফ্যাক্টর অফ সেফটি কনসিডারেশন যেহেতু আমরা করতেছি, সো এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ধরলে আমাদের খুব বেশি মেজর প্রবলেম ফেস করতে হবে না। ওকে, সো আমরা কলামের লোডটাকে ডিস্ট্রিবিউটেড লোড বানাবো। কিভাবে ডিস্ট্রিবিউটেড লোড বানাবো, আমরা কলামের যে ফুটপ্রিন্ট আছে, আমরা যদি সেকশন নেই, সেকশন নিলে কলামের যে উইডথটা পাই, ওই উইডথ দিয়ে আমরা কি করব, কলামের লোডটাকে ভাগ করে বসাবো। ওকে, তাহলে এখানে আমার এই কলামটা এই দিক বরাবর যেহেতু আমি সেকশন নিচ্ছি, এই কলামটা আমার 18 ইঞ্চি বা 1.5 ফিট, এই কলামটা হলো 24 ইঞ্চি, তাই তো। সো এটাকে 1.5 ফিট দিয়ে ভাগ করব, এটার লোডকে আমরা 2 ফিট দিয়ে ভাগ করব। এটা ক্লিয়ার সবাই এই জিনিসটা? এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো এখনই, না থাকলে আমরা ফার্দার প্রসিড করব। ওকে, তাহলে কলামের লোড কত, 1.2 ইন্টু ডেড লোড 1.6 ইন্টু 412 আসতেছে। যেহেতু এটাকে ইউডিএল বানাবো, ইউডিএল বানাইলে 412 ডিভাইডেড বাই 1.5, যেহেতু এই কলামের সাইজটা কত, 1.5 ফিট আর 18 ইঞ্চি, ঠিক আছে। আর এটাকে আমরা সেম ভাবে
620 আসতেছে, সো এটা 2 ফিট কলামের উইথ আছে এখানে, সো 620 ডিভাইডেড বাই 2, তাহলে 310 কিপ পার ফিট। তাহলে আমার সবগুলা লোড ইউডিএল হইলো, এখানে কোনো সাপোর্ট নাই, সাপোর্টটা টোটালটাই সয়েল, সো টোটালটাই ইউনিফর্মলি আপওয়ার্ড লোড দিচ্ছে, সো সাপোর্ট রিয়াকশন অলরেডি নোন এখানে। ওকে, সো সাপোর্ট রিয়াকশন জানি, লোড জানি, এখন এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি, যেহেতু এটা ডাউনওয়ার্ড এটা আপওয়ার্ড, সো এটা কমে যাবে, তাহলে 274 থেকে আমার 44 কমে যাবে, তাইলে ইউনিফর্মলি ডাউনওয়ার্ড একটা লোড পাবো। ওটাকে কি করতে হবে, 1.5 দিয়ে গুণ করলে যা হয় এটা হবে। তারপরে এখান থেকে এটা 44.4 আপওয়ার্ড লোড আছে, সো এটার লেন্থটা আমার কত আছে, 16.25 আছে, সো এটা 16.25 ইন্টু হলো 44.4 মাইনাস হলো 345। এখন 345 বিয়োগ করার পরে এটা কি আসতেছে, 376 আসতেছে, এটা পজিটিভ আসতেছে, তার মানে উপরে চলে গেছে, আর যদি নেগেটিভ আসতো তার মানে নিচেই থাকতো। ওকে, ডায়াগ্রামটা উপরে উঠতো না, সো এখানে উপরে আসতেছে 376, সেম ভাবে এখানে 310 মাইনাস হলো 44 ইন্টু হলো 2, এটা কি হবে, 376 থেকে বিয়োগ হবে, তাহলে নিচে আসতেছে 155। এটা বাকিটা 44.4 ইন্টু 3.5 ফিট করলে আমার আলটিমেটলি 155 বা এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। একজাক্টলি 155 আসবে না, যেহেতু কিছু রাউন্ডিং আছে, ঠিক আছে, এখানে কিছুটা রাউন্ডিং করতেছি, আহ বিভিন্ন জায়গায় আমরা কিছুটা রাউন্ডিং করতেছি, যেহেতু রাউন্ডিং করতেছি, সো এখানে একজাক্টলি জিরোতে মিলবে না, জিরোর কাছাকাছি একটা ভ্যালু আসবে, অনেক ভ্যারি করবে না, 0 বা 1-এর আশেপাশে আসবে। তো খুব বেশি বড় ডিফারেন্স আসলে মনে করতে হবে যে কোথাও তুমি গন্ডগোল পাকাইছো। ওকে, তুমি কোথাও গন্ডগোল পাকাইছো, সো বি কেয়ারফুল। এটা আমরা ইটাপসে অ্যানালাইসিস করতে পারি, কিন্তু তোমাকে এখানে একটা খুব আহ সফট স্প্রিং ব্যবহার করতে হবে, যদি সফট স্প্রিং ব্যবহার করো তাহলে অ্যানালাইসিসটা তোমরা ইটাপসেও করতে পারবে, ঠিক আছে। আজ তো এখানে বিএমডিটা বের করতে হবে, সো হাফ ইন্টু বেজ ইন্টু হাইট 345 1.5, এটা করলে এই পয়েন্টটা পাচ্ছি, এটা হলো, যেহেতু এটা নন লিনিয়ার কিন্তু এটা কনস্ট্যান্ট না, সেহেতু আমার এখানে কি হবে, প্যারাবোলা আকারে আস্তে আস্তে বাড়তে থাকবে মোমেন্টটা। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পাইতে খুবই সহজ, এই ট্রায়াঙ্গেলটা বের করতে হবে, এই ট্রায়াঙ্গেলের লেন্থটা কত হবে, এখানে 345 কি আমার লোড আছে, আমার এটা উপরে উঠছে কত করে, 44.4 করে, সো ভাগ দিলে 7.7 আসতেছে, সো এটাই হইলো এখান থেকে জিরো পাওয়ার ডিস্টেন্স। সো এটা যদি 68.25 থেকে বিয়োগ করি তাহলে কি পাবো, এই পাশের অংশটা পাবো, সো এটা স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে 258 প্লাস হলো হাফ ইন্টু 7.7 ইন্টু হলো 345, তাই তো, এখানে আমার লম্বটা হলো 345, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 1600 আসতেছে। তারপরেরটা কি করতে হবে, যেহেতু এটা উপরে উঠতেছে বিয়োগ হবে। ওকে, তাহলে 1600 মাইনাস হইলো কত, হাফ ইন্টু 16.25 মাইনাস 7.7 ইন্টু 376, এটার লম্বটা হলো 376। তাহলে এখানে 6.7টা যেহেতু পজিটিভ ভ্যালু পাইছি, সো এটা কি করতেছে না, ক্রস করতেছে না, উপরে উঠবে না, এটা নিচে, সো এটা হলো আমার নেগেটিভ মোমেন্ট, এটা হলো আমার পজিটিভ মোমেন্ট, সো এটা নেগেটিভ জোনেই রয়ে গেছে, সো এখান থেকে আবার এই ট্রায়াঙ্গেলটা উপরে উঠবে, সেম ভাবে আমি 1.42 বের করতে পারি, এখানে দেখানো আছে খুব সিম্পল ক্যালকুলেশন, এটা করলে 260 আসতেছে। সো আলটিমেটলি 260 টা আসলে খুব বড় ভ্যালু না, সো এখানে আমার বাকি ভ্যালু গুলা বের না করলেও চলবে, তোমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এই পয়েন্টের ভ্যালুটা তোমাদের বের করতে হবে। এই পয়েন্টের ভ্যালু কলামের ফেইসে, এই পয়েন্টের ভ্যালু যদি করতে চাও 260 মাইনাস হইলো 155 ইন্টু হইলো কত, ডিস্টেন্স কত হবে, 2 মাইনাস 1.4, সো এটা করলে এই পয়েন্টেরটা বের হয়ে যাবে। সো এটা একজাক্টলি কারোর সাথেই মিলবে না, সো এটা জিরো হবে না, এখানে কোনো
দিনও জিরো হবে না, কিন্তু এটা খুব বেশি ডিফার করবে না। যদি অনেক বড় ডিফারেন্স আসে তাহলে মনে করবা যে কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে? ওকে। আর আরেকটা বুদ্ধি আছে, শর্টকাট বুদ্ধি, যেহেতু এই অংশটা ক্যান্টিলিভার, সো তোমরা যেটা করতে পারো ক্যান্টিলিভারেরটা আলাদা করে বের করতে পারো। ওকে। তো এটা কিভাবে করবে, 155 এই পয়েন্টের হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এই অংশের এরিয়া বের করবো। ওকে। এই অংশের এরিয়া বের করবো। সো এটা কি হবে, 155 হাফ ইন্টু 155 ইন্টু হইলো ডিস্টেন্স কত, 3.5 আছে মোস্ট প্রবাবলি 3.5। তাহলে এই পয়েন্টেরটা পেয়ে যাবে। এটা কত আসে, 170-এর কাছাকাছি আসবে। সো আলটিমেটলি এটার নিচে হওয়ার কথা, কিন্তু এটার উপরে চলে যায়। এটা একজাক্টলি কখনোই কখনোই মিলবে না, ঠিক আছে? রাউন্ডিং ইরর আসবে, তারপরে অ্যাজাম্পশনের জন্য কিছুটা ইরর আসবে, কারণ এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমার কখনোই হবে না। সো এটা এর জন্যই কিছুটা মতামতের পরিবর্তন is স্যারের কি লাইন কেটে গেল নাকি? সবাই ওয়েট স্যারের করেন, হয়তো স্যার বা আসছে। কোনো সমস্যা হয়েছে হয়তো বা। হোস্ট চেঞ্জ হয়ে গেছে, স্যারের মনে হয় লাইন কেটে গেছে, ইন্টারনেট কানেকশন চলে গেছে। সবাই ওয়েট করেন, স্যার আসতেছে। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমার শুনতে পাচ্ছি তো। ইয়াটা ডিসকানেক্ট হয়ে গেছিল। বুঝতে পারছি। সমস্যা নেই। ওকে। সো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আঁকতে পারবা, তখন এটা শেয়ার ফোর্সও পাইলাম, বেন্ডিং মোমেন্টও পাইলাম, পজিটিভ বেন্ডিং নেগেটিভ বেন্ডিং, পজিটিভ শেয়ার নেগেটিভ শেয়ার। শেয়ারের আসলে পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, শেয়ার একইভাবে ইফেক্ট করে। সো শেয়ারের ভ্যালুটা ইম্পর্টেন্ট। ওকে। যে ভ্যালুটা বড় ওইখানে বেশি ইম্প্যাক্ট করবে, যে ভ্যালুটা ছোট এটা কম ইম্প্যাক্ট করবে। সো গত দিনের মতো আমাকে কি করতে হবে, সেম কাজটা করতে হবে। পাঞ্চিং শেয়ার চেক করতে হবে, বিম শেয়ার চেক করতে হবে। শেয়ার চেক, বিম শেয়ার আমরা অলরেডি, শেয়ার ডিস্ট্রিবিউশন যেহেতু অলরেডি বিমেরটা বের করছে, ওইখান থেকে ইফেক্টিভ শেয়ার ফোর্সটা বের করতে হবে। সো থিকনেসের ফাইনাল ভ্যালুটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা এখানে
যেটা পাইছি ফাইনাল ভ্যালু সেটা হলো 37.5। ওকে, এটা যেহেতু তোমরা জানো না ইনিশিয়ালি, সো যে কোনো একটা র্যান্ডম ভ্যালু থেকে শুরু করবা। সো এটা সাইজ যত বড় হবে এটা তত বেশি আসবে। ওকে, সো এখানে 37.5টা হলো ফাইনাল ভ্যালু আমরা যেটা দিয়ে এটা করতে পারবো। সো এখানে আমার লেফট কলামের ডাইমেনশন, রাইট কলামের ডাইমেনশন এগুলা তোমাদের লিখতে হবে না। এই জিনিসপত্রগুলা বেশিরভাগ জিনিসই তোমাদের কি পরীক্ষার খাতায় না লিখলেও চলবে, এই ফিগারটা আঁকলে বাকি সব কিছুই ক্লিয়ার। ওকে, তো এখানে কি করতে হবে, এটা আগের মতোই কি করতে হবে, ডি/2 করে চারপাশে বাড়াইতে হবে, যেহেতু দুই পাশে কি 24/24 আমার কলামের লেন্স হয়ে একদিকে বের করলে আর একটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে 24 প্লাস 37.5 ডি/2 দুই পাশে বাড়াইতে হবে। ওকে, সরি, হ্যাঁ। তাহলে এই পাশেরটা স্ট্রেট ফরওয়ার্ড, সিঙ্গেল ফুটিং এ যেটা করছো সেম ভাবে পাঞ্চিং এরিয়াটা বের করবা, ক্রিটিক্যাল জোনটা। তাহলে 61.5 আসতেছে এখানে। এখন এই পাশটা গন্ডগোল, তাই তো? আমরা এইদিকে বাড়াইতে পারবো না, যেহেতু এদিকে আমার কোনো ফুটিং নেই। ঠিক আছে, এদিকে যেহেতু আমার কোনো ফুটিং নাই, এদিকে আমার পাঞ্চিং এরিয়াও থাকবে না। সো যেহেতু এই মেজর একটা পোর্শনে আমার কোনো পাঞ্চিং প্রোটেকশন নাই, সেহেতু আমার কি হবে, এটা বেশি ভালনারেবল। পাঞ্চিং এ কি বাইরের কলামটা বেশি ভালনারেবল। ঠিক আছে, তো এটা কি করতে হবে, এই পাশের অংশটা আমরা কনসিডার করব না, কিন্তু বাকি যে অংশটা আছে এই অংশটা যদি আমি কেটে ফেলি, এই অংশটা যদি কেটে ফেলি, বাকি যে অংশটা আছে এইটা হইলো আমার পাঞ্চিং এরিয়া। ওকে, ক্রিটিক্যাল। সো এখানে এটাই ড্র করা হয়েছে। সো এটা হইলো আমার ক্রিটিক্যাল পাঞ্চিং এরিয়া। ঠিক আছে, তাহলে এদিকে আগের মতোই দুই পাশে ডি/2 যোগ হবে। তাহলে এদিকে আমার এটা জানি 24 ইঞ্চি দেয়া আছে, আর এদিকে 18 ইঞ্চি। 18 ইঞ্চির সাথে যেহেতু বাম দিকে আমি ডি/2 অ্যাড করতে পারবো না, তো শুধুমাত্র ডান দিকে আমার ডি/2 পরিমাণ বাড়াইতে হবে। তাহলে এটা একদিকে ডি/2 বাড়বে। ওকে, দুই দিকে না বেড়ে। সো এটা একটা ডি/2 অ্যাড হবে। সো 36.75, সো 36.8 ধরা হয়েছে এখানে। তাহলে এটার বি নট যখন বের করব, বি নট বের করার সময় অবশ্যই কি করতে হবে, শুধুমাত্র এই তিনটা পার্ট যোগ করতে হবে, যেহেতু বাম দিকে আমার কিছু নাই। সো এই তিন পার্ট যোগ করে বি নট বের করতে হবে, ক্রিটিক্যাল পেরিমিটার যেটা আছে। ওকে, পরিধিটা আমার তিনটা পার্ট যোগ করে বের করতে হবে। তাইলে এক্সটেরিয়র কলামের জন্য আমরা বি নট, এক্সটার্নাল কলাম 2 × 36.75/8, এটা 36, এটা 36, আর এটা 61.5। সো এটা করলে 135 আসতেছে। আগের মতোই 4λ√f'(c). এটাকে অবশ্যই ফি দিয়ে গুণ করতে হবে শেয়ার, পাঞ্চিং শেয়ার বের করার জন্য। সো এটা হলো ক্যাপাসিটি হলো 832 কিপ। আর পাঞ্চিং এর যে শেয়ারটা আছে ওটা বের করতে হবে, এই কলামের যে শেয়ারটা আছে ওটা থেকে আমার এই যে পাঞ্চিং জোন আছে এই জোনের শেয়ারটা বাদ দিতে হবে। ওকে, তাহলে কলামের লোড থেকে আমার কি করতে হবে, সয়েল প্রেসার উইদিন দা ক্রিটিক্যাল জোন। তাহলে 412 হইলো আমার কলামের লোড, এটা আমরা আগেই বের করছি। এটা 412 কলামের লোড। ওকে, তাহলে এটা 412 মাইনাস হইলো আমার এরিয়াটা কত, 36.8 ইন্টু 61.5 ইন্টু হইলো সয়েল কিউ ইউ আমরা বের করছিলাম 6.83। ওকে,
তো এটা যেহেতু ইঞ্চিতে আছে, আমাকে ডেফিনেটলি এটা কিসে নিতে হবে, ফিটে নিতে হবে, না হইলে এটা টোটাল ক্যালকুলেশনটা ভুল হবে ডেফিনেটলি। কারণ ইঞ্চিকে আমি কি পার স্কোয়ার ফিট দিয়ে গুণ করতে পারবো না, আমার ইঞ্চিকে ইঞ্চি কি পার স্কোয়ার ইঞ্চিতে গুণ করতে হবে। এটা কি পেয়ে আছে, সো ইঞ্চিতে কনভার্ট করে তারপরে এটার সাথে গুণ করতে হবে, অথবা এটাকে ফিটে কনভার্ট করতে হবে। এটাই স্ট্রেট ফরওয়ার্ড। সো এটাকে ফিটে কনভার্ট করে গুণ করে এটা আসতেছে 305। তো আমার শেয়ার, পাঞ্চিং শেয়ার আসতেছে 305, আর ক্যাপাসিটি হয়েছে 832। এটা সেফ, ওকে। বলছি রেক্টেঙ্গুলার হইলে তখন পাঞ্চিং শেয়ারটা ডোমিনেট করবে না, ডোমিনেট করবে হইলো বিম শেয়ার। সেম ভাবে তুমি কলাম 2 করবা ইন প্র্যাকটিস। এইখানে আমি জানি যে এটা যেহেতু ফেল করতেছে না, এটাতে হবে না, কিন্তু ইন প্র্যাকটিস দুইটা চেক করাটা বেটার, ওকে। সো এক্সটেরিয়র যেভাবে করলাম, ইন্টেরিয়রটা গত দিনের মতো একইভাবে করবা, সিঙ্গেল ফুটিং এর মতো করে দেখবা যে এটা যেহেতু সেফ আসছে, ওইটাও সেফ আসার কথা, না আসার কোনো কারণ নাই, ডেফিনেটলি সেফ আসবে। সো ওইটা আর করে দেখানো হয় নাই, এটা চাইলে তুমি করে নিতে পারো, ঠিক আছে। তারপরে আমরা বিম শেয়ারটা হলো ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কই আসছে, আমার ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা এই পয়েন্টে 376, ওকে। এখন আমরা কখনোই কি শেয়ারটা এক্স্যাক্টলি কলামের ফেসে চেক করি না, আমরা কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে চেক করি। শেয়ারটা কোথায় চেক করি, ডি ডিস্টেন্স দূরে। আমরা গত দিনও তাই করছিলাম, ডি ডিস্টেন্স দূরে নিছিলাম। সো এর ডির মান কত, 37.5। সো ডি ডিস্টেন্স দূরে কতটুকু হবে, এটা তো আমরা এইখান থেকে বের করতে পারি, অথবা আমরা এই 376 থেকে 44.4 ইন্টু ডি, এটা করলেও বের হয়। সো যেভাবে বের করা কমফোর্টেবল তোমরা, ঠিক আছে। সো ওইখানে আমার যেটা করা হয়েছে 376 ইন্টু 44.4 ইন্টু হলো ডি, ডিটা ইঞ্চিতে আছে, এটাকে ফিটে কনভার্ট করে নিতে হবে, ওকে। তাহলে এটা আমার শেয়ার ফোর্স আসতেছে 237। এখন শেয়ার ক্যাপাসিটি কত, 2 λ√f'(c), 5 ইসি করলে 0.75, 320, 240 কিপ পার কিপস আসতেছে আমার ক্যাপাসিটি। এখন 240 ক্যাপাসিটি আর 237 শেয়ার ফোর্স, এটা বেয়ারলি কি করতেছে, পাস করতেছে, তাই না। যেহেতু এটা বেয়ারলি পাস করতেছে, কম থিকনেস নেওয়া পসিবল না, ওকে। এর চেয়ে 2-1 ইঞ্চি বেশি নিলে তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু অনেক বেশি নিলেও আবার বিপদ, কস্ট অনেক বেড়ে যাবে, ওকে। তাহলে এটা থিকনেস আসতেছে, থিকনেসটা হলো 37.5 ডির মান। সো এর সাথে আমার বারের ডায়ামিটার হইলো ক্লিয়ার কভার অ্যাড করতে হবে। সো তাহলে শেয়ারে যেহেতু পাস করে গেছে, সো বেন্ডিং এর জন্য ডিজাইন করতে হবে প্রথমে। বেন্ডিং এর জন্য আমাকে ডিজাইন করতে হবে, তাহলে বেন্ডিং মুভমেন্ট একটা হলো 1600, এটা হলো নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট, এর জন্য টপে রেনফোর্সমেন্ট হবে, আর একটা হইলো 160 এর কাছাকাছি। সো 160 হইলো বটমের রেনফোর্সমেন্ট হবে। তাহলে এটা প্রথমে লংগিচুডিনাল ডিরেকশনে আমরা এটা করলে, এটার জন্য রেনফোর্সমেন্ট ক্যালকুলেট করলে আসতেছে কত, 9.88 জি²। মিনিমাম রেনফোর্সমেন্ট দেখা যাচ্ছে এখানে তো 8 আর 9.75, তাহলে দুইটার মধ্যে বড় হইলো 9.75। সো আমরা মিনিমামের চেয়ে 9.88টা যেহেতু বড়, সো 9.88টা আমরা ব্যবহার করব। তাহলে কি করতে হবে, প্রোভাইড 10টা বার, কি 10টা 9 নম্বর বার ব্যবহার করতে বলতেছি। তুমি চাইলে অন্য ডায়ার বার ব্যবহার করতে পারো, এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, কিন্তু তোমাকে মেক শিওর যে একটা বার থেকে আর একটা বারের মিনিমাম স্পেসিংটা যাতে 4 ইঞ্চির চেয়ে বেশি থাকে। 4 ইঞ্চির চেয়ে কম হয়ে গেলে কনস্ট্রাকশন ডিফিকাল্টিস অনেক বাড়ে, ওকে। সো এমন একটা বারের ডায়ামিটার থেকে চুজ করতে হবে যেটা দিয়ে তুমি 4 ইঞ্চির চেয়ে বেশি স্পেসিং রাখতে পারো, ঠিক আছে। আর পজিটিভ মুভমেন্ট আসতেছে কত, এখানে পজিটিভ মুভমেন্টটা আসছে হলো 260 বা তার আশেপাশে একটা ভ্যালু আসবে, এটা মেজর কোনো কনসার্ন না। কিন্তু একটা জিনিস খেয়াল কর, এটা করার কি কোনো দরকার আছে, এখানে 1600 ধরে আমার আসছে হলো 9.88, আমার মিনিমাম কত, 9.75।
তার মানে আমরা যদি 1500 বা 1400 ধরি মোমেন্ট, এটা কি হবে, মিনিমামের চেয়ে কম আসবে, তাই না? কি জি মিনিমামের স্যার, চেয়ে কম আসবে না? সো আসবে আমরা স্যার। 260-এর জন্য করার কি কোনো দরকার আছে? আমরা চাইলেও এই নাইন পয়েন্ট না সেভেন স্যার। ফাইভ এর চেয়ে কম দিতে পারবো না, সো 260-এর জন্য আমার করার কোনো দরকার নাই। আমি চাইলে সেম বার প্রোভাইড করতে পারি, 10টা 9 নাম্বার বার, কিন্তু সমস্যা হইলো আমার এখানে 9 নাম্বার বারের জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে কিনা। ওকে, আমার এই কলামের ফেস থেকে 3.5 ফিট জায়গা আছে। ওকে, 3.5 ফিট মানে হলো 42 ইঞ্চি, এই থেকে 3 ইঞ্চি বাদ দিলে আমার আছে 39 ইঞ্চির মতো জায়গা। ঠিক আছে, 39 ইঞ্চি জায়গাতে আমার, যদি আমি এটার জন্য ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে ডেভেলপমেন্ট লেন্থটা আমার আসতেছে 6.68 ফিট। তার মানে আমি 9 নাম্বার বার এখানে ব্যবহার করতে পারবো না। সো এর এর জন্য কি করা হয়েছে, 7 নাম্বার বার ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? ডায়ামিটারটা আমরা ছোট নিতে হবে। এখন 7 নাম্বার বারের ডেভেলপমেন্ট লেন্থ বের করে তোমাকে চেক করতে হবে যে এটা সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা। যদি না থাকে তাহলে 6 নাম্বারটা ব্যবহার করতে হবে। ওকে, যদি কোনোভাবেই না হয় তখন তোমাকে কি করতে হবে, যেহেতু বটম বার এখানে স্ট্যান্ডার্ড অ্যাঙ্কর করে এটা রিডিউস ডেভেলপমেন্ট লেন্থের যে ফর্মুলা আছে, এটা নিলসনের বইয়ে তোমরা 704 কোর্সে করে আসা, 703 আরসিসি 1-এ করে আসার কথা। ওকে, সো আরসিসি 1 ডেভেলপমেন্ট লেন্থ। ওকে, এখানে যে ফর্মুলা গুলো আছে দেয়া আছে, সো সিম্পলিফাইড ফর্মুলা আমরা ব্যবহার করতেছি এটা। সো এখানে এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্কর ব্যবহার করি, ঠিক আছে, টেনশন বাদ হুক যদি হয়, এরকম হুক ব্যবহার করি। নর্মালি দুই ধরনের হুক, 180 ডিগ্রি হুক আর 90 ডিগ্রি হুক। ঠিক আছে, আহ, এই দুইটা স্ট্যান্ডার্ড হুক, আর এটা হইলো তোমার টাইবারের হুক। ঠিক আছে, সো হুক ব্যবহার করলে আমাকে এটা বুঝতে হবে যে আমার এখানে জায়গা কিন্তু হিসাব কিন্তু এইখান থেকে এইবার পর্যন্ত, সো ক্লিয়ার কভার বাদ দিলে যতটুকু আছে অতটুকু। ঠিক আছে, অনেকে কি করে, হুক বারের লেন্থ হিসাব করতে যায় গন্ডগোল পাকায়, এতটুকু ধরে প্লাস এই অংশটা সহ করে। ঠিক আছে, এটা হবে না। ওকে, শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত যে স্পেসিংটা আছে ওইটা হইলো তোমার অ্যাভেলেবেল স্পেস। সো এই যে যে নিচের বাড়তি অংশ, এই অংশটা তুমি কখনোই ধরতে পারবে না। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এটা যদি জায়গা না থাকে তাহলে আমাকে ফাউন্ডেশনটা এদিকে বাড়াইতে হবে বা ওইদিকে বাড়াইতে হবে, ছোট ডায়ার বার ব্যবহার করতে হবে। যদি তাও না হয় তাহলে ফাউন্ডেশনের সাইজ আবার বাড়াইতে হবে আলটিমেটলি। ঠিক আছে, তো হুক ব্যবহার করলে যেটা হবে, আমার ফর্মুলাটা কি হবে, 50 λ√f'(c). ওকে, এখানে 20 λ, 50 λ অর্ধেকের চেয়ে কম হবে। সো ডেভেলপমেন্ট লেন্থ যেটা আসবে, এখানে যেটা আসছে 6.68 ফিট, আমরা যদি স্ট্যান্ডার্ড হুক ব্যবহার করি তাহলে এটার অর্ধেকের কাছাকাছি আসবে। ঠিক আছে, অলমোস্ট অর্ধেক আসবে। এখানে 20 ওইখানে 50 দিয়ে ভাগ হচ্ছে। সো আমার হুক ব্যবহার করলে আমি এটাকে ছোট জায়গার মধ্যে জায়গা করতে পারি। সো এটা আবার 3.5 ফিটের মধ্যেই জায়গা হয়ে যেত যদি আমি স্ট্যান্ডার্ড হুক ব্যবহার করতাম। ওকে, আর ম্যাক্সিমাম মোমেন্টটা আমার আছে কোথায়, এই মাঝখানে কোনো এক জায়গায়। সো এদিকে হিউজ জায়গা আছে, এদিকেও হিউজ জায়গা আছে। আমি চাই এদিকে এই পর্যন্ত জায়গা আছে, এদিকে এই পর্যন্ত জায়গা আছে। সো এইদিকে কত আছে, 7 7 ফিট 8 ইঞ্চি প্লাস হইলো 1.5 ফিট, এটা অলমোস্ট কি 9 ফিটের কাছাকাছি জায়গা আছে। সো 6 ফিটের বেশি থাকে, 6.5 ফিট আমার ডেভেলপমেন্ট লেন্থ। তার মানে আমার টপ বারে কোনো হুক দেয়ার দরকার নাই, টপ বারে কি কোনো হুক দেয়ার প্রয়োজন নাই। ওকে, তো এটা গেল হইলো লঙ্গিচুডিনাল রেনফোর্সমেন্ট। এখন ট্রান্সভার্স ডিরেকশনে এটা সিঙ্গেল ফুটিং এর মতো। ওকে,
এখান থেকে যদি আমি কেটে নেই তাহলে এটা কি একটা সিঙ্গেল ফুটিং এর মতো, এটা আগে যেটা করে আসছি ওটার মতো হুবহু সেম। ওকে, এটার সাথে ওটার কোনো পার্থক্য নাই। সো এখানে যে মোমেন্টটা বের করা হচ্ছে যেভাবে বের করা হয়েছে ওই সেম ভাবে আমি কি করব, মোমেন্ট বের করে ক্যালকুলেশনটা করব। সো এখানে আমার কি আছে 95 পয়েন্ট। এটা কিভাবে বের করতেছি, এটা বের করতেছি হইলো আমার এইখানে টোটাল যে কলামের লোডটা আছে, কলামের লোড ডিভাইডেড বাই এই যে 6.5। ওকে, উইথ সো 620 কলামের লোড আছে, তাহলে 95.4 কিপ পার ফিট। এটা ক্যান্টিলিভার এই পোর্শনের লেন্থ হইলো 2.25 ফিট। তাহলে এটাতে মোমেন্ট কত আছে, ডাবল এল স্কোয়ার বাই 2। এটা খুব সহজেই করতে পারি। সো 95.4 ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 242 কিপ ফিট। এখন ডির মান যেহেতু শর্ট ডিরেকশনের বারটা কি থাকবে, উপরে থাকবে, ফুটিং এর উপরে থাকবে, স্ল্যাবের নিচে থাকে, তাই তো? সো এটা ডির মানটা 1 ইঞ্চি কম। সো 1 ইঞ্চি কম ধরলে 36.5 আসতেছে। এখানে আমার এস এর মানটা আসতেছে কত, 7.4। এটা সরি 1.55 ইঞ্চি এস আসতেছে। আর মিনিমামটা আমার 61.5। এটা বি ইন্টু ডি হইলো 36.5। সো এই এই জুনটা এটা দিয়ে গুণ হচ্ছে। সো বি ইন্টু ডি, সো এটা ইন্টু এটা, সো এটা দিয়ে গুণ করে যা আসতেছে ওটা হইলো আমার মিনিমাম। সো এখানে দুইটা করলে আমার 7.48 আসতেছে। সো 7.4 এটা আমি কি করব, ওই এরিয়ার মধ্যে নিব। আর যেহেতু আমার ওইখানে মুভমেন্ট ডোমিনেট করতেছে না, সো আমি কলাম ওয়ানের জন্যও এই মুভমেন্ট বের করার কোনো দরকার নাই, শুধুমাত্র মিনিমাম এরিয়া বের করতে হবে। এস মিনিমাম, এটার এরিয়াটা ওটার চেয়ে ছোট। সো এই অংশ 3.06 ফিট ইন্টু 6.5 ফিট। সো এটা দিয়ে ফিট দিয়ে না, ইঞ্চিতে নিয়ে গুণ করতে হবে। সো এটা ইঞ্চিতে নিয়ে গুণ করলে যা আসে তাই। ওকে, সো এটা আসতেছে কত, 4.48। সো এটা 8টা 7 নাম্বার বার, এখানে বাকি সব 7 নাম্বার বার ব্যবহার করতেছি। ওকে, তাহলে আমার টপ বার আসছে হইলো 9 নাম্বার বার। কয়টা আমরা বের করলাম একটু আগেই, 9 নাম্বার বার হবে হইলো 10টা 9 নাম্বার বার, 16টা 7 নাম্বার বার, এগুলো হইলো লংগিচুডিনাল বার। ওকে, তাহলে এখানে আমার এটা দেখাইতে হবে ডেফিনেটলি। তাহলে এখানে সো এখানে আমার কি, এই লম্বা বার এইখানে শুধু এই অংশটাই লাগবে, আর এইখানে নেগেটিভ জোন হইলো এই অংশে। ইন প্র্যাকটিস আমরা কি করি, টোটালটাতে দিয়ে দেই, এটাও টোটালটাতে দিয়ে দেই, যদিও আমার টোটালটাতে লাগবে না, কিন্তু আমার আলটিমেটলি ট্রান্সভার্স বার বসানোর জন্য এটা লাগবে। আর এখানে ডিস্ট্রিবিউটেড বার দিতে হবে, তার মানে হইলো মিনিমাম টেম্পারেচার শ্রিঙ্কেজের বারটা এখানে প্রোভাইড করতে হবে। ওকে, 0.0018 বি ইন্টু টি। ওকে, সো এদিকে বাকি জায়গাগুলাতে আমার কি করতে হবে, টেম্পারেচার শ্রিঙ্কেজের বারগুলা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এটা টোটালটা দিলে আমরা দেখা যায় কিছু বার আমরা কেটে ফেলতে পারবো, আমার সবগুলাই পুরাটা ফুটিং দেয়া লাগবে না। এখানেও সেম, আমরা কিছু বার এখানে কেটে ফেলতে পারবো। ওকে, সো মিনিমাম মিনিমাম টেম্পারেচার শ্রিঙ্কেজের বার, যেহেতু আমার দুই ফেসে কি টেনশন আছে, দুই ফেসে আমার মিনিমাম বারটা প্রোভাইড করতে হবে বার বসানোর জন্য। ওকে, ডিস্ট্রিবিউটেড বার ম্যাক্সিমাম স্পেসিং 18 ইঞ্চি পর্যন্ত নিতে পারো, সাধারণত আমরা 18 ইঞ্চি নিই না যদিও। ঠিক আছে, ইন প্র্যাকটিস বাংলাদেশের কনস্ট্রাকশনের কোয়ালিটি খুব ভালো না, সো 18 ইঞ্চি আমরা সেন্টার টু সেন্টার না দিয়ে সাধারণত 10 থেকে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্ট্রিবিউটেড বার হিসেবে দিয়ে দেওয়া হয়। ওকে, সো এখানে এটা যেটা আসছে ওইটাই, যেটা আসছে এটাই। এটার দুইটা নিয়ম আছে। একটা নিয়মে হইলো শুধুমাত্র এই কলামের নিচে মেজর বার দিতে হবে, এখানে এই অংশে মেজর বার দিতে হবে, আর এই অংশে মিনিমাম বার দিতে হবে। ওকে, ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, কারো কোনো কনফিউশন? সবাই ঘুমাই গেছে এত বড় অঙ্ক করে? না স্যার। কারো কোনো প্রবলেম আছে, বুঝো না এরকম কি কিছু আছে, না অন্য কিছু না স্যার। গল্প করতে চাও? কেউ একজন বলছিল কম্বাইন্ড ফুটিং এ ডিজাইন করতেছে, কে আছো না?
স্যার আমি স্যার হ্যাঁ, কি অবস্থা? স্যার মাথার উপর দিয়ে গেল স্যার সব। রিজাইন করতেছে, মাত্র দিয়ে যাবে কেন? স্যার আমাদের তো রড প্লেসমেন্ট আর সাইজ তো দেয়াই থাকে স্যার, জাস্ট কেটে কাটতে স্যার আমরা। হ্যাঁ, ওটা তো বুঝতে পারছি। সো আমাদের সাধারণত টপ এবং বটম বার গুলা এইভাবে আসে, যেটা ক্যাডে কাজ করতেছো ওইটা হিসাব করে দেখো এরকম হয় কিনা। ওকে, ঠিক আছে। ইঞ্জিনিয়ার সাহেবকে বলো আমাকে কলামের লোড গুলা দেন, আমি একটু চেষ্টা করে দেখি, ঠিক আছে? ওকে, সো জি স্যার। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কোথাও না বুঝলে সবসময় নিজের এরিয়ার সাথে মিলানোর চেষ্টা করবা। যারা সাইটে জব করো তারা এখানে যেটা শিখতেছো এটা অন সাইটে মিলানোর তোমাদের যথেষ্ট সুযোগ আছে, তাই না? তোমাদের সবার কাছে ডিটেইলিং থাকে অলরেডি, ঠিক আছে? এখন কতটা বেশি বার আমরা দিচ্ছি বা কেন দিচ্ছি এগুলা তোমরা কথা বলতে পারো, ঠিক আছে? তো এই সুযোগগুলা মিস করা উচিত না। কোনো কিছু শিখলে এটা প্র্যাকটিক্যালি কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করা যায় ওই চেষ্টাটা যদি করো তাহলে সবচেয়ে ভালো শিখবা, ঠিক আছে? আর যদি মনে করো এটা শিখতেছি পরীক্ষা পাস করুম ভুলে যাবো, এটা তোমাদের লস। ওকে, ঠিক আছে। আহ করতে যে আটকাইলে হয়তো আমার সাথে ডিসকাস করতে পারবা, বিভিন্ন ধরনের সিনারিও দাঁড়াইতে পারে, যে সিনারিও গুলা হয়তো আমি ডেসক্রাইব করি নাই আজকে, ঠিক আছে? তো ওই সিনারিওতে পড়লে কি হবে, ঠিক আছে? তো ওইগুলা ডিসকাস করার যথেষ্ট অপরচুনিটি আছে। ক্লাস টাইমটা হলো ডিসকাশন টাইম, ঠিক আছে? এটা আমার আসলে A to Z পড়ানোর কথা না, তোমরা পড়ে আসার কথা। কারো যদি প্রবলেম থাকে তাহলে আমার এটা লাইভ ক্লাসে ডিসকাস করার কথা। ওকে, আমরা যেটা করি পুরাটাই লাইভ ক্লাসে পড়াই দেই, ঠিক আছে? সো ডিসকাশনের টাইমটা আমাদের খুব বেশি নাই। প্রবলেম যদি কারণ না থাকে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে ফেলি। তো ওকে স্যার। ওকে।